আসসালামু আলাইকুম সবাইকে। ঢাবি এ ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং রেজাল্ট পরবর্তী তোমাদের কি করণীয় বর্জনীয় কি করা উচিত হবে, আর অ্যাজ আ বড় ভাই বা অ্যাজ এ টিচার অ্যাজ এ মেন্টর আমি তোমাদেরকে এই জিনিসগুলো একটু জানাতে চাই এবং সেই জন্যই হচ্ছে আজকের এই ভিডিও। সো আশা করি তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা এবং এই ভিডিও যাদের জন্য আমি বানাচ্ছি তাদের মানসিক অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না, তারা অবশ্যই অনেক ডিপ্রেশনে আছো, কষ্টে আছো, বাট তারপর আমি বলবো যে একটু কষ্ট করে ভিডিওটা দেখো। ইনশাআল্লাহ ভাইয়া যতদূর সম্ভব আমি তোমাদেরকে মোটিভেট করার এবং সামনের দিনের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আসো, আমি আর আমার নাম পরিচয় তোমরা হয়তো জানো যদি না, আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। আর আজকে আমরা জানবো কিভাবে আমরা এই বর্তমান পরিস্থিতি থেকে সামনের দিনগুলোতে ভালো কিছু করতে পারি। সো প্রথম কথা যে ভাইয়া এখন ঈদ চলে আসছে, ঠিক আছে, রেজাল্টটা খুবই বাজে একটা সময় দিছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এরকম একটা সময় দিছে যেখানে রেজাল্টটা দিছে দেন সবাই ঈদের ছুটিতে চলে গেছে আর কি। সো আনফর্চুনেটলি এটা হয়ে গেছে, এখন কিছু করার নাই, দেয়ার ইজ নো স্কোপ। আর ঈদটা অনেকেরই হয়তো মাটি হয়ে গেছে, ওদের পেছনের দিকে পজিশন সিরিয়াল আসছে কিংবা হচ্ছে চান্স হয় নাই। সো তোমাদের জন্য আমি বলবো যে ভাইয়া এই ঈদটা মাটি হয়েছে, ঠিক আছে, ইনশাল্লাহ সামনের ঈদটা যেন তুমি অ্যাটলিস্ট একটা কমফোর্ট জোনে বসে কাটাতে পারো, সেই প্রত্যাশা সেই দোয়া আমি করতে পারি। এমন না যে ভার্সিটি লাইফে ঢুকলে জীবন খুব সুন্দর হয়ে যাবে। তুমি যেখানেই পড়ো, তুমি বুয়েটে পড়ো, ঢাবিতে পড়ো, মেডিকেলে পড়ো, তোমার হয়তো সামনের ঈদগুলো আসলে এমনিও ভালো হবে না, ঠিক আছে, কারণ প্রচুর পড়ালেখা চাপ থাকবে। যেমন আমার কথা আমি বলি, আমি আগে মনে করতাম যে এই অ্যাডমিশন টাইমের ঈদটাই খালি কঠিন হবে, তারপরের থেকে তো চিল আর চিল। বাট এখন আমার ঈদের আগে একটা সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে, ঈদের আগে থেকে শুরু হয়েছে, ঈদের পরও সেমিস্টার ফাইনাল কন্টিনিউ হচ্ছে। সো একটা পরীক্ষা আগে হয়েছে, বাকি 4টা পরীক্ষা আমার পরে। সো আমার পুরো ঈদ জুড়ে আমার পড়ালেখা করতে হচ্ছে, প্লাস তোমাদের জন্য ভিডিও বানাতে হচ্ছে। সো আহামরি শান্তিতে থাকতে তা না, বাট আফটার অল হ্যাঁ, নেক্সট ঈদে যেন তোমার এই এখন কি তোমরা একটা ভলাটাইল অবস্থায় আসো, তোমরা বুঝতেছো না যে তোমরা আসলে কোথায়, তোমার কোনো নাম পরিচয় নাই, তাই না? যেমন আমি এখন বলতে পারি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি এখনও তোমার নাম পরিচয়টা বলতে পারতেছো না, এইটা একটা সমস্যা। হয়তো নেক্সট ঈদ ইনশাল্লাহ একটা কমফোর্ট জোনে থেকে হয়তো কাটাতে পারবা। সো সেটার জন্য তোমাকে কী করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। তাই বলে কি আমরা ঈদ ঠিদ মাটি করে দিয়ে হ্যাঁ পড়াশোনা করে ফাটায় ফেলবো, কোপ দিয়ে দিব, একদম এমনভাবে পড়বো হ্যাঁ কোথা থেকে প্রশ্ন দিবে আমি দেখে নিব, এই ধরনের চিন্তাভাবনা যদি করে থাকো ভাইয়া লাভ নাই। কারণ তুমি যতটা জোশ নিয়ে পড়াশোনা শুরু করবে ততটাই জোশ নিয়ে তোমার পড়াশোনা গায়েব হয়ে যাবে, দেখবা যে আর পড়তেছই না, ঠিক আছে। তোমাদের যেটা হয়, প্রত্যেকটা রেজাল্টের পরে আমি কথা বলি, প্রত্যেকটা রেজাল্ট যখন দেয়, রেজাল্ট যেদিন দেয় তারপরের দিন তোমাদের মধ্যে জোশের লেভেল থাকে 100%, ঠিক আছে। এরকম যদি আমরা ওয়াই আর এক্স অ্যাক্সিস এঁকে যদি গ্রাফ আঁকতাম, এইখানে তোমাদের একদম চরম উত্তেজনায় থাকো তোমরা, ঠিক আছে। তারপরের দিন জোশ এসে পড়ে এখানে, তারপরের দিন এখানে, তারপরের দিন এখানে, এরকমভাবে কমে যায় ঠাস করে, তারপরে নাই হয়ে যায়, কয়দিন পরে নাই, 7 দিন পরে তুমি একদম আগের যা করতেছিলে, রেজাল্টের আগে যা করতেছিলে এখন তাই করবা। এই 7 দিন তোমাদের কান্নাকাটি, ফেসবুক ডিলিট করে দিব, ডিঅ্যাক্টিভেট করে দিব, মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করে দিব, সব সোশ্যাল মিডিয়া বাদ, ফোন বাদ, আমি এখন এমনভাবে পড়বো যে আমাকে কেউ আটকাইতে পারবে না, এই জোশ চলে আসে, অতিরিক্ত জোশ আসে, আবার অতিরিক্ত জোশ হুট করে চলে যায়। তো এটা করবো না আমরা, ঠিক আছে। আমরা এখন অন্যভাবে খেলবো। কীভাবে খেলবো? তো ঈদের যে একটা ছুটি, এটা একদম একটা বেসিক নিড, ঠিক আছে। ঈদের একটা ছুটি বেসিক নিড। যতই তুমি পড়ালেখায় সিরিয়াস হও না, যতই নার্ডি হও না কেন, তোমার ঈদের অ্যাটলিস্ট তোমার 3 থেকে 4 দিন একটা ছুটি ঈদের প্রয়োজন হয়। এটা বাংলাদেশের মুসলিম হিসেবে তোমার একটা বেসিক নিড, এবং এই নিড তুমি ফুলফিল করবা, তুমি নিজেকে ছুটি দিবা। তা আমি কি বলতেছি যে হ্যাঁ ভাই তোমার রেজাল্ট খারাপ হয়েছে তার মানে তুমি এখন এই পড়ার টেবিলে বসে যাও না, তুমি নিজেকে একটু ছুটি দাও, ঠিক আছে। টেক আ ব্রেক, ঈদের ভ্যাকেশনটা তুমি একটু ঠিকমতো কাটাও, চেষ্টা করো। খুব বেশি ঠিকমতো হবে না, সব জায়গা থেকে প্রেশার আসবে, ফ্যামিলি কথা শোনাবে, বন্ধুবান্ধব কথা শোনাবে। বন্ধুবান্ধব হয়তো যারা চান্স পেয়ে গেছে তারা হয়তো মিট অ্যান্ড গ্রিট করবে ঈদের দিন, তোমার হয়তো লজ্জা লাগবে, বাট আফটার অল এইটা তোমার জন্য একটা মেন্টাল রেস্ট হতে যাচ্ছে। কারণ কি, তুমি আজ থেকে প্রায় 4-5 মাস আগে হচ্ছে অ্যাডমিশন প্রস্তুতি নেওয়া শুরু করছো, এবং অ্যাডমিশন প্রস্তুতি নিতে 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 তোমার কিন্তু একটা মেন্টাল এক্সস্টন চলে আসছে, তাই না? একটার পর একটা পরীক্ষা দিছো, কেউ তো আর একটা দুটো পরীক্ষা দেয় না, সবাই মিনিমাম 3-4টা পরীক্ষা দেয়। একটা পর একটা কন্টিনিউসলি পরীক্ষা দিছো, প্রিপারেশন নিছো, ফেল করছো, হয় নাই, দুঃখ পাইছো, কষ্ট পাইছো, মানসিক যে একটা প্রেশার, এই প্রেশার থেকে কয়েকটা দিনের জন্য তুমি একটু নিজেকে রেস্ট দাও। একটা কামব্যাকের আগে সবসময় একটু পিছনে দাঁড়াইতে হয়, ঠিক আছে। যেমন হচ্ছে এই একটা ডায়ালগ আছে যে সিংহ তো ঝাঁপ দেওয়ার আগে সিংহ তো একটু পেছাবেই। তো এখন পেছাতে পেছাতে আবার পাহাড়ের পেছন দিয়ে পড়ে গেলে সমস্যা, এটা আবার করা যাবে না। তো সিংহ কী করবে, একটু পেছাবে, পেছিয়ে তারপরে সামনে জাম দিবে। তো ওই পেছনের হালকা যে রিল্যাক্সটা, হালকা যে রেস্টটা, সেই মেন্টাল রেস্টটা মানসিকভাবে তোমাকে প্রস্তুত করার জন্য আমি বলবো যে 3-4 দিন বা ঈদের সময়টা তুমি একটু ব্রেক নাও। কারণ সামনে খুব বেশি সময় নাই, বাট স্টিল আমরা একটুখানি ব্রেক নিলেও নিতে পারি। সামনে পরীক্ষা তো একদমই কাছে, এগ্রি পরীক্ষা একদমই কাছে, জিএসটি একটু হয়তো সময় আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই যে ঠিক আছে ব্রেক নিলাম, হাবি জাবি সব কথা বললেন,
এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা কি একটা টার্গেট করব নাকি দুইটাই টার্গেট করব? একটা না দুইটা মানে কি ভাই? একটা না দুইটা মানে হচ্ছে আমাদের দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে এগ্রিকালচার গুচ্ছ, কৃষি গুচ্ছ, আর একটা হচ্ছে জিএসটি গুচ্ছ, জেনারেল সায়েন্স টেকনোলজি গুচ্ছ। জিএসটি গুচ্ছ অনেক আন্দোলন হয়ে জিএসটি গুচ্ছকে আমরা ভাঙতে দেই নেই, অল্প কিছু ভার্সিটি, মানে সব ভার্সিটি তো নাই, অল্প না অনেক ভার্সিটি আছে, বাট অনেকগুলো আবার ছুটে হয়ে গেছে, সাস জগন্নাথ, বাট জিএসটি স্টিল আছে, এগ্রি এবং জিএসটি দুইটা আছে। তো আমরা কি একটা টার্গেট করবো না দুটো টার্গেট করবো? অনেকে এখন চিন্তা করবো যে ভাই এগ্রির জন্য বেশি সময় নাই, খুব তাড়াতাড়ি পরীক্ষা, তাহলে আমরা জিএসটির জন্য টার্গেট করি। বাট আমি বলবো যে না, দিস ইজ এ রং অ্যাপ্রোচ, তুমি দুইটার জন্য টার্গেট করবা, ঠিক আছে? তাহলে কোনটার জন্য টার্গেট করবো ভাই? দুইটার জন্য টার্গেট করবো, ভালো কথা। এই দুটো ভার্সিটির জন্য কি কি পড়াশোনা করতে হবে, এবার ডিরেক্টলি আমরা সেই আলাপে চলে আসি। এই দুটো ভার্সিটি চান্স পাওয়ার জন্য তোমার কি কি লাগবে সেই আলাপে চলে আসি। কিছু জিনিস লাগবে কমন, দুইটা ভার্সিটির জন্যই লাগবে, থিওরি, ফর্মুলা, শর্টকাট। দেখো এই অ্যাডমিশনগুলা কৃষিগুচ্ছ, এগ্রিগুচ্ছ খুবই টিপিক্যাল অ্যাডমিশন। মানে ঢাবির পরীক্ষা যেমন হুট করে অনেক কঠিন হয়ে যায়, হয় না? এবছরই তো অনেক কঠিন হয়েছে না প্রশ্ন, আমরা নিজেরাই ম্যাথ দেখে আমরাই চমকাই গেছি, ভাই এটা কী প্রশ্ন দিল, ঠিক আছে? এটা রিয়াল গল্প। মানে যেদিন ঢাবির প্রশ্ন পরীক্ষা হইলো, আমাদের তো সলভ করি আমরা প্রশ্ন অফিসে এসে, আমরাই চমকাই গেছি, ভাই কী প্রশ্ন হলো, ঠিক আছে? মানে এত বড় কেন, এত সময় লাগতেছে কেন? কারণ লিটারালি দেখা গেছে যে ম্যাথের রিটেন যেটা আসছিল এটা আমার নিজেরই সলভ করতে লাগছে অলমোস্ট 30 থেকে 35 মিনিট, ঠিক আছে? এবং রিল্যাক্সড একটা অবস্থায় বসে, এসির মধ্যে বসে, ঠিক আছে, চা টা খেতে খেতে আস্তে ধীরে, তারপরে এত সময় লাগছে। তো পরীক্ষার হলে তুমি যারা পারছো হ্যাটস অফ ম্যান, যারা পারো নাই তুমি ইউ আর নর্মাল পারসন, আমি হলেও পারতাম না পরীক্ষার হলে, ঠিক আছে? বাট এগ্রি আর জিএসটি যে পরীক্ষাগুলো আছে এগুলো খুবই টিপিক্যাল পরীক্ষা হয়, এগুলো হুট করে এরকম কঠিন প্রশ্ন দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম আছে, হতে পারে বাট খুবই কম। তো এখন যেটা সেটা হচ্ছে যে থিওরি থেকে দেখবা যে অলওয়েজ কিছু প্রশ্ন আসে। থিওরি থেকে মানে কি ভাই একদম বেসিক থিওরি না, মোটামুটি লেভেলের থিওরি, যে তুমি জিনিসটা বুঝে পড়ছো কিনা, ফর্মুলাগুলো তুমি বুঝে পড়ছো কিনা, কি হয়েছে না হয়েছে এগুলো তুমি বুঝতেছো কিনা, এই জিনিসটা জানার জন্য তোমাকে যে থিওরি পড়তে হবে সেই থিওরিটা প্রয়োজন। এই থিওরি থেকে প্রশ্ন আসে, ফর্মুলা থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। এগ্রি জিএসটি যখন আমি ক্লাস নেই তখন আমি দেখি যে হুবহু ফর্মুলা কোশ্চেন তুলে দিছে, মানে ফর্মুলাটাই কোশ্চেন আকারে তুলে দিছে, এরকম প্রশ্ন আসে। কিছু ম্যাথ আছে যেগুলো টিপিক্যাল, এগুলো ঢাবিতে হচ্ছে 2005 থেকে 2015-র মধ্যে দেখবা অনেকবার আসছে এই টাইপের ম্যাথ। এই ম্যাথগুলো হচ্ছে শর্টকাট দিয়ে করা যায়, ঠিক আছে? অর্থাৎ মেইন যে ফর্মুলা, মেইন যে প্রসেস সেটা দিয়ে করলে অনেক বড় হয়, বাট শর্টকাট দিয়ে করলে ঠাস করে অ্যান্সার লিখে দেওয়া যায়। যেমন ধরো ওই যে কিছু ম্যাথ আছে, একটি সরল রেখা ও একটি কোনিক্সের মধ্যকার এরিয়া, তারপরে হচ্ছে আর কি বলবো, ধরো ত্রিকোণমিতির কিছু আছে, ওই যে পদ সংখ্যা ডিভাইড বাই 2 হচ্ছে সবসময় যোগফল হয়। এই যে সাম বা এই যে শর্টকাটগুলা, এই শর্টকাটগুলা থেকে অলওয়েজ এগ্রি এবং জিএসটিতে কিছু না কিছু প্রশ্ন আসে। জিএসটিতে খুব বেশি আসে, এগ্রিতে একটু কম আসে। সুতরাং এই জিনিসগুলো দুইটার জন্যই লাগবে তোমার। তো তুমি এখন তোমার হাতে খুব বেশি দিন সময় না থাকলে তুমি অ্যাটলিস্ট এগুলো শেষ করো, তাহলে তোমার এগ্রি জিএসটি দুটোর জন্য প্রিপারেশন হয়ে যাচ্ছে কিন্তু, এবং অটোমেটিক্যালি তুমি দেখবা যে অনেক কিছু তুমি অ্যাকচুয়ালি পারতেছো। আবার রিভাইজ দাও এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে এগ্রির জন্য সলভ করতে হবে এগ্রি কোশ্চেন ব্যাংক, জিএসটির জন্য সলভ করতে হবে জিএসটি কোশ্চেন ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক আমরা কিভাবে সলভ করব? হ্যাঁ, এটা তোমরা বুঝো না, প্রশ্ন ব্যাংক সলভ করার নিয়মে তোমরা বুঝো না। আমি তোমাকে দুইটা ওয়ে বলি, দুইভাবে প্রশ্ন ব্যাংক সলভ করা যায়। এক নাম্বার ওয়ে হচ্ছে ধরো এগ্রির জন্য, যেটার সময় আমাদের কম, খুবই কম সময় আছে তোমার হাতে, এখন তুমি কিভাবে প্রশ্ন ব্যাংক সলভ করবা? এখন আমরা যাব হচ্ছে ইয়ার বেসড প্রশ্ন ব্যাংক সিস্টেম। ইয়ার বেসড প্রশ্ন ব্যাংক সিস্টেম মানে কি ভাই? তোমার তো মোটামুটি সব কিছু হালকা পড়া আছে, তাই না? ঢাবির জন্য তো পড়ছিলা, চান্স পাওয়া তো ঠিক আছে, পড়ছো তো। তারপরে এসে আমি তোমাকে বলতেছি থিওরি, ফর্মুলা, শর্টকাটগুলো রিভাইজ দাও, রিভাইজ দিছো তো। আচ্ছা, রিভাইজ দেওয়ার পরে তুমি চলে যাও, ধরো এগ্রি গুচ্ছ শুরু হয়েছে কবে থেকে? 2021 মনে হয়। 2021 সালের এগ্রি জিএসটি না, এগ্রির কোশ্চেন নাও, নিয়ে তুমি একটানা সলভ করা শুরু করো, 1 নম্বর থেকে 100 নম্বর পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করা শুরু করো, ঠিক আছে? তারপরে 2022-এ যাও, 2022-এ যাও, শুরু হয়েছে মনে হয় 22 থেকে নাকি, ভুলে গেছি, যাই হোক, যে যত বছরের আছে মানে প্রশ্ন ওয়াইজ সলভ করো। সলভ করার সময় কি করব ভাই? 3 ধরনের প্রশ্ন আমরা মার্ক করব। কিছু প্রশ্ন দেখেই পারছি, ওগুলার জীবন আমি দ্বিতীয়বার দেখব না। কিছু প্রশ্ন আমার কনফিউশন হয়েছে, যেই প্রশ্নে একটু কনফিউশন হচ্ছে সেটাকে এরকম একটা গোল্লা দাও বা কোনোভাবে মার্ক করো, ঠিক আছে? কোনোভাবে ওই প্রশ্ন নাম্বারটা মার্ক করে রাখো। তারপর কিছু প্রশ্ন ভাই কিচ্ছু বুঝতেছি না যে কীভাবে অ্যান্সার করতে হবে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কোন চ্যাপ্টার থেকে আসছে এটাও বুঝতেছি না মাঝে মধ্যে, ওগুলোকে আবার ডিফারেন্ট ওয়েতে মার্ক করো, এরকম স্কোয়ার দিয়ে মার্ক করো বা কিছু একটা করো। দেন তোমার কাছে এখন 3 ধরনের প্রশ্ন আছে, যেগুলো একদম হুবহু পারি, যেগুলো কিছু কনফিউশন, আর যেগুলো কিচ্ছু পারি না। যেগুলো হুবহু পারি এগুলো লাগবে না, যেগুলো হালকা কনফিউশন ওগুলোকে আবার রিভাইজ দাও, ওই চ্যাপ্টারটা খুলো, ওই টপিকটা খুলো, একটু পড়াশোনা করো, বুঝো, জানো, শেষ। যেগুলো কিচ্ছু পারি না ওইখানে আবার যাও, দেখো, বুঝো, দেন ওই পরীক্ষাটা আবার দাও। এবার তো তোমার সবগুলো পারা উচিত, তাও দেখবা ভুল হবে।
তাও দেখবে ভুল হবে। এবার তুমি টার্গেট নেবা হচ্ছে ভাই 15 মিনিটে দাগায় ফেলবো আমি সব, কারণ আমি তো সব পারি, সব জানি। তাও দেখবে 15 মিনিটে তোমার টেস্ট করতে ডিফিকাল্ট হচ্ছে। প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন অ্যাটলিস্ট 2বার করে, 2 টাইমস 2বার করে তুমি সলভ করবা, দেখবা যে ওখান থেকে হুবহু কিছু জিনিস কমন আসছে। হুবহু কমন না আসলেও ওই টাইপের প্রশ্ন আবার রিপিট হয়েছে। ট্রাস্ট মি অন দিস, তোমার প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে? এটা কখন ভাই? যখন আমার হাতে সময় কম, যেমন এগ্রির জন্য। যদি আমার হাতে সময় বেশি থাকে ভাই, তখন কি করব? আমরা টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করব। টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ মানে কি ভাই? আমরা একটা পার্টিকুলার টপিক দেখব, ওই টপিকে কী কী প্রশ্ন আসে সেগুলো দেখব। আবার একটা টপিক দেখব, ওই টপিকে কী কী প্রশ্ন আসে সেগুলো দেখব। এবং চ্যাপ্টার শেষ করার পর, ভালো করে শুনো, চ্যাপ্টার শেষ করার পরে না দেখে ওগুলো দাগাবো। চ্যাপ্টার শেষ করার পরে না দেখে ওগুলো দাগাবো। প্রত্যেকটা 5টা টপিক আছে মোবাইলের চ্যাপ্টারে। একটা চ্যাপ্টারে 5টা টপিক থাকলে 5টা টপিক থেকে আমি প্রশ্ন দেখে গেছি, দেখা শেষ। এবার পুরো চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন ব্যাংকগুলো আমি সলভ করবো, কোশ্চেনগুলো। ঠিক আছে? এই ওয়েতে করবো আমরা। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ কোশ্চেন ব্যাংক সলভিং। আমাদের এগ্রি প্লাস জিএসটি এই ক্র্যাশ কোর্সে আমরা 32+ রেকর্ডের ক্লাস নিছি। এইখানে আমরা হচ্ছে এই টপিক বেসড কোশ্চেন ব্যাংক সিস্টেমটা ফলো করছি। প্রত্যেকটা টপিকের ধরে ধরে আমরা বলছি যে এখান থেকে এই প্রশ্ন আসছে, এখান থেকে এই প্রশ্ন আসছে। ক্লাসগুলো দেখো, সলভ কীভাবে হবে, কীভাবে শর্টকাটে করা যাবে, এগুলোর উপর ফোকাস দিছি আমরা। এখানে আমি ট্রাস্ট মি অন দিস, আমি ক্লাস দিছি, আমি একটা ম্যাথেরও থিওরি পড়াই নাই, একটা মেথড আমি তোমাকে বেসিক পড়াই নাই। কোনিক্স কীভাবে আসো সলিড অ্যাঙ্গেল কেটে দেখাই, গ্রাফিক্স দিয়ে দেখাই না, এগুলো তোমার দরকার নাই। এখন তোমার এখন দরকার যে একটা প্রশ্ন দেখে জাজ করতে পারতে হবে 1 মিনিটের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে, যেটা কোন ধরনের কোনিক, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি। ওই প্রশ্ন আমি তোমাকে সলভ করাইছি কীভাবে শর্টকাটে সলভ করা যায়। ঠিক আছে? এবং তার সাথে সাথে এখানে 100+ এগ্রি প্লাস জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম আছে। এই এক্সামগুলোও কিন্তু তোমার এই কোশ্চেন ব্যাংক থেকেই বানানো হয়েছে। এই কোশ্চেন ব্যাংক থেকেই বানানো হয়েছে। যে এই যে বললাম যে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক শেষ করে তারপরে কি আবার চ্যাপ্টার ওয়াইজ দেখবা, এই জিনিসটা তুমি সিম্পলি এই পরীক্ষাগুলো দিলেই কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার তাহলে এটা গেল কোশ্চেন ব্যাংক সলভিং। তাহলে মূলত আমরা কি কি করতেছি ভাই? মূলত আমরা প্রশ্ন ব্যাংকটা সলভ করব যেভাবে পারি, সময় কম থাকলে ইয়ার ওয়াইজ, সময় বেশি থাকলে টপিক ওয়াইজ, এবং থিওরি ফর্মুলা শর্টকাট খুব ভালো করে পড়ে রাখবো। ঠিক আছে? তাহলে এই গেল তোমার প্রিপারেশনের কথা। ট্রাস্ট মি অন দিস, তুমি যদি এই প্রিপারেশন নাও, ক্লাস করো বা না করো, পরীক্ষা দাও, ক্লাস করো, প্রিপারেশন নাও, মোট কথা ফুল রিভিশনটা শেষ করো, তাহলে তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, ট্রাস্ট মি। এখন কথা হচ্ছে যে ভাই তারপরও তোমার চান্স হবে না কেন? কারণ কিছু তোমাকে সত্য কথা বলি এবং কিছু মোটিভেশন দিয়ে আসো। প্রথম কথা হচ্ছে যে কারণে এক জায়গায় চান্স পাইলে মানুষের অন্য অন্য জায়গাগুলোতে চান্স হয় না, সেটা হচ্ছে ফ্যামিলি প্রেশার এবং পিয়ার প্রেশার। কারণ আমাদের পরিবার আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, তাই না? একই সাথে আমাদের পরিবার আমাদের সবচেয়ে বড় দুর্বলতারও জায়গা। আমরা যখন ভালো কিছু করি আমাদের পরিবার আমাদেরকে ইন্সপিরেশন দেয়, আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই। ইন দ্য সেম ওয়ে আমরা যখন খারাপ কিছু করি আমাদের পরিবার আমাদেরকে অনেক বেশি ডিমোটিভেটেড করে দেয়। এটা সত্য, এটা বাস্তব। আমার বাবা মাও করতো, তোমার বাবা মাও করতেছে, প্রত্যেকে করতেছে। তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তোমার রেজাল্ট হয় নাই, চান্স পাওয়া নাই, পাশের ভাষার ছেলে চান্স পাইছে, তোমার মা বাবা তোমাকে কথা শোনাবেই, এটা বাস্তব। ওনারা কথা শোনা দেখেই আমরা ভালো কিছু করার জন্য আবার নতুন করে অনুপ্রেরণা পাই। বাট অ্যাট দিস মোমেন্ট তোমার মনে হতে পারে যে তোমার জীবন শেষ, তুমি কিচ্ছু পাইলা না, চান্স পাইলাম না, কিছু হলো না, বাবা মা সাপোর্ট দিচ্ছে না, বন্ধু বান্ধব যারা চান্স হয়ে গেছে তারা তো ঈদে ঘুরতে যাচ্ছে, চিল করছে, আমার কি হলো, আমার দ্বারা তো কিছু হবে না। এই যে মানে ডিমোটিভেশনটা, এটা আসে হচ্ছে শয়তানের পক্ষ থেকে। সবসময় মনে রাখবা যে আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। তুমি কি এটা স্বীকার করো না? এই করো না বলো। তুমি যদি স্বীকার না করো যে আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, তাহলে তোমার ইমানই নাই। হ্যাঁ, তুমি কাফের হয়ে গেছো, কুফরি করতেছো তুমি। তোমাকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। হ্যাঁ, তোমার এই মুহূর্তে কষ্ট হচ্ছে, হ্যাঁ তোমাকে কথা শোনাচ্ছে মানুষ, বাট আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। হ্যাঁ, তোমার এই কোথাও চান্স হচ্ছে না দেখে তোমার ভবিষ্যৎ কী হবে তুমি জানো না, বাট তুমি তো তোমার ভবিষ্যৎ এমনিও জানো না, আল্লাহ শুধুমাত্র ভবিষ্যৎ জানে। সো আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। এই কথাটা যখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে, তখন তুমি দেখবে যে তোমার উপর থেকে প্রেশার হালকা হয়ে গেছে। তোমার উপর যে চাপটা, এটা কেন বলো তো? তোমাকে ফিউচার নিয়ে দুশ্চিন্তা করাচ্ছে শয়তান, যে হ্যাঁ তোর তো চান্স হলো না, তোর জীবনে তোর তো চাকরি হবে না, পড়ালেখা হবে না, বিয়ে শাদী হবে না, কিচ্ছু হবে না, তোর কি হবে? তোর কি হবে না না হবে এটা তো শয়তান ডিসাইড করবে না, এটা আমি ডিসাইড করবো না, তুমি ডিসাইড করবে না, ডিসাইড করবে কে? আল্লাহ। সো আফটার অল যদি সব কিছু তুমি একটা আটমোস্ট কি বলা যায়, একটা স্পিরিটের কাছে বা গডের কাছে, মানে আল্লাহর কাছে তুমি যদি সোপর্দ করে দাও, তাহলে তো তোমার আর প্রেশার থাকতেছে না। এবার তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া, পরীক্ষা দেয়া, দোয়া করা, দ্যাটস ইট। কারণ তুমি তো সারেন্ডার করে ফেলছো। কারণ এই জীবন এবং হায়াত এবং মওতের মালিককে আল্লাহ, তো তুমি সারেন্ডার করে ফেলছো ভাই। তুমি সব কিছু দিয়ে দিছো যে ইটস এভরিথিং আপ টু ইউ, আল্লাহ তুমি দেখো, তুমি যা ভালো মনে করো।
তুমি যা ভালো মনে করো আমাকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে আমার জন্য বরকত আছে, ডান। কৃষিতে পড়ে দেখবা কোটি টাকা কামাচ্ছে মানুষ, নর্মাল একটা জিএসটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে কোটি টাকা কামাচ্ছে, ঢাবিতে পড়ে হচ্ছে গাঁজা খেয়ে পড়ে আছে রাস্তার পাশে, আছে নাকি না এক্সাম্পল বলো। এগুলা কে ডিসাইড করছে? আল্লাহ ডিসাইড করছে। তো আলটিমেটলি তুমি যদি নিজেকে সারেন্ডার করে দাও তোমার জন্য জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আল্লাহস প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, এই জিনিসটা মাথায় রাখবা। এইটা মাথায় রাখলেই দেখবা সব চিন্তা, কষ্ট, দুঃখ সব চলে যাচ্ছে, ঠিক আছে? সো ফ্যামিলি প্রেশার থাকবে, ফ্রেন্ডদের প্রেশার থাকবে, তোমার কষ্ট হবে পড়তে, কষ্ট হবে ফোকাস করতে। প্রথম দিকে যেই জোশ নিয়ে পড়াশোনা শুরু করছিলে সেই জোশ এখন আর থাকবে না, বাট আল্লাহর উপর ভরসা করে 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 পড়তে থাকো। ফোকাস পাওয়ার নাই তোমাদের, তোমরা বলো যে ভাই ফোকাস করতে পারি না, বেশিক্ষণ পড়তে পারি না, যতই চেষ্টা করি না কেন। যেই মুহূর্তে ফোকাস ভাঙবে 2 রাকাত নফল নামাজ, যেই মুহূর্তে ফোকাস ভাঙবে 2 রাকাত নফল নামাজ, ঠিক আছে? পড়তে বসবা টাইমার নিয়ে, 20 মিনিট ধরে ফোকাস দিতে পারছি, বন্ধ করো, আর ভালো লাগতেছে না, একটু ফেসবুকে ঢুকি না, ফেসবুকে ঢোকা যাবে না, নামাজ 2 রাকাত নামাজ, আবার ব্যাক, 2 রাকাত নামাজ ব্যাক, এভাবে পড়ো না, সারাদিন পড়ো, সারা রাত পড়ো। কে তোমাকে আটকে রাখছে বলো? কেউ তোমাকে আটকে রাখছে যে না পড়িস না? তুমি নিজেই তোমাকে আটকে রাখছো যে পড়িস না। সো আলটিমেটলি তোমাকে নিজেকেই নিজে পরিশুদ্ধ করতে হবে এবং নিয়ত সহি করতে হবে যে ভাই আমি এগুলো অ্যাচিভ করার আমি কেউ না, এগুলো অ্যাচিভ করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, অ্যাচিভ করানোর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। সো আল্লাহ আমাকে পথ দেখাবে, তাই বলে আবার ঘুমায় থাকলে হবে না, ঘুমায় থাকলে আল্লাহ পথ দেখাবে না, তারা তো হয়তোই। হযরত মুসা আলাইহিস সালাম তার জীবনে এতগুলো যুদ্ধ কেন করছে? সে তো আল্লাহর কাছে দোয়া করতে পারত, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দিত, তারপর তো যুদ্ধ করছে। সে শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে যে উই হ্যাভ টু ফাইট, এবং ইটস এ ফাইট, ইটস এ ওয়ার। সো এই যুদ্ধে তোমাকে সফল হইতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে ভাই, এবং দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সো দ্যাটস অল, আমার আর কিছু বলার নাই আসলে। আমি সব কিছু বলে দিছি, কীভাবে পড়তে হবে তাও তোমরা জানো, কেমনে পড়বা তাও তোমরা জানো, কোত্থেকে পড়বা তাও জানো, কোর্সের ব্যানারও দিয়ে দিছি, লিঙ্কও দিয়ে দিছি ডিসক্রিপশনে। দ্যাটস ইট, মোটিভেশনও দিয়ে দিছি, এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জন্য ভালো করবে, যাদের যাদের পাবলিকে পড়ার ইচ্ছা, সেই মনোবাসনা আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবে, সেই দোয়া করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।